স্বাগত শিক্ষার্থীরা, তোমাদের সাথে সরকার কাঠামো নিয়ে আমি আলোচনা শুরু করেছি। লেকচার 1 ছিল সরকার, বিভিন্ন প্রকার সরকারের বিষয় নিয়ে আলোচনা। আমি আজকে শুরু করতে যাচ্ছি সরকারের বিভিন্ন প্রকার যে সরকার ব্যবস্থা রয়েছে সেটা নিয়ে আলোচনা। তো এই বিভিন্ন প্রকার সরকার ব্যবস্থায় আজ তোমাদের সাথে আমি আলোচনা করব গণতন্ত্র, একনায়কতন্ত্র। আশা রাখছি তোমরা মনোযোগ দিয়ে লেকচার শুনবে এবং এগুলো তোমরা পড়াশোনার ক্ষেত্রে তোমরা এইগুলোর সাহায্য নিবে। গণতন্ত্র সম্পর্কে জানবো। গণতন্ত্র হচ্ছে বর্তমানে সারা বিশ্বের সবচাইতে জনপ্রিয় সরকার ব্যবস্থা। তো গণতন্ত্র হচ্ছে ইংরেজি প্রতিশব্দ কি? ডেমোক্রেসি। তো ডেমোক্রেসি, গণতন্ত্র শুরু হয়েছে সেই প্রাচীন সময় থেকে। গণতন্ত্রের উদ্ভব ঘটেছে সেই গ্রিসে। তখন কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্র ছিল, সরাসরি নাগরিকরা শাসন কার্যে অংশগ্রহণ করত। আর এখন বর্তমানে গণতন্ত্র চলে এসেছে প্রতিনিধিত্বমূলক অবস্থানে। এখন রাষ্ট্র ব্যবস্থা অনেক বড়, বিশাল রাষ্ট্র হয়েছে, জনসংখ্যা বিপুল সংখ্যক জনসংখ্যা, যারা সবার পক্ষে শাসন কার্যে অংশগ্রহণ করা সম্ভব না, তাই তাদের প্রতিনিধি প্রেরণ করে তারপরে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নিজেরা অংশগ্রহণ করে। তো আমরা দেখি গণতন্ত্র যে ডেমোক্রেসি কথাটা কোথা থেকে এসেছে। ডেমোক্রেসি অর্থাৎ গ্রিক শব্দ ডেমোস এবং ক্রেটোস বা ট্র্যাটিয়া শব্দ থেকে ডেমোক্রেসি এসেছে। তো গ্রিক শব্দ ডেমোস হচ্ছে অর্থ জনগণ, আর ক্রেটোস বা ট্র্যাটিয়া অর্থ হচ্ছে শাসন ক্ষমতা। তাহলে দুটো মিলে যেটা দাঁড়াচ্ছে তা হচ্ছে জনগণের শাসন ক্ষমতা। ডেমোক্রেসি মানে জনগণের শাসন ক্ষমতা, গণতন্ত্র মানে জনগণেরই শাসন ক্ষমতা। তো এই গণতন্ত্র বলতে যারা আমরা বুঝি, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক তারা গণতন্ত্র সম্পর্কে নানান সংজ্ঞা দিয়েছেন। আমরা দেখি ডাইসি, তারপরে জন সিলি, CF স্ট্রং, অনেকে সংজ্ঞা দিয়েছেন। তবে সবচাইতে জনপ্রিয় সংজ্ঞা যেটা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের, সেই সংজ্ঞাটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তাহলে এই যে গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত, জনগণের শাসন ব্যবস্থা। এটাই বলেছেন জনপ্রিয় একটা উক্তি গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিঙ্কনের। তাহলে আমরা গণতন্ত্র বলতে কি বুঝি? গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে জাতি, ধর্ম নির্বিশেষে সকলেই রাষ্ট্রের শাসন কার্য পরিচালনায় সমানভাবে অংশগ্রহণের সুযোগ পায়। তো এই হচ্ছে গণতন্ত্র। আর এই গণতন্ত্রের যদি আমরা কিছুটা বৈশিষ্ট্য বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে জনগণের যে শাসন ক্ষমতা, জনগণের সম্মতিক্রমে শাসন ক্ষমতা থাকবে, জনগণের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, এবং এখানে দলীয় ব্যবস্থা থাকতে হবে, সর্বজনীন ভোটাধিকার থাকতে হবে। এই বিষয়গুলো গণতন্ত্রে থাকতে হয়। আর গণতন্ত্রের আমরা দেখি যে গণতন্ত্র দুই প্রকার। গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত, জনগণের শাসন ব্যবস্থা। এটাই বলেছেন জনপ্রিয় একটা উক্তি গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিঙ্কনের। তাহলে আমরা গণতন্ত্র বলতে কি বুঝি? গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে জাতি, ধর্ম নির্বিশেষে সকলেই রাষ্ট্রের শাসন কার্য পরিচালনায় সমানভাবে অংশগ্রহণের সুযোগ পায়। তো এই হচ্ছে গণতন্ত্র। আর এই গণতন্ত্রের যদি আমরা কিছুটা বৈশিষ্ট্য বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে জনগণের যে শাসন ক্ষমতা, জনগণের সম্মতিক্রমে শাসন ক্ষমতা থাকবে, জনগণের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, এবং এখানে দলীয় ব্যবস্থা থাকতে হবে, সর্বজনীন ভোটাধিকার থাকতে হবে। এই বিষয়গুলো গণতন্ত্রে থাকতে হয়। আর গণতন্ত্রের আমরা দেখি যে গণতন্ত্র দুই প্রকার। আর গণতন্ত্রের বৈশিষ্ট্য যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কি রয়েছে। জনগণের সম্মতি থাকতে হবে,
গণতান্ত্রিক এই শাসন ব্যবস্থার মধ্যে, এবং দলীয় শাসন ব্যবস্থা হবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, সর্বজনীন ভোটাধিকার ব্যবস্থা থাকবে, সংবাদপত্রের প্রচার মাধ্যমের স্বাধীনতা থাকবে, আইনের শাসন থাকবে। এই বিষয়গুলি হচ্ছে গণতন্ত্রের বৈশিষ্ট্য। আর এখন আমরা দেখব যে গণতন্ত্র আসলে কয় ভাগে ভাগ করা হয়েছে, কয় প্রকার গণতন্ত্র, এটা আমরা এখন গণতন্ত্র দুই প্রকার, প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র কি? প্রত্যক্ষ গণতন্ত্র মানে হচ্ছে জনসাধারণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করে। জনগণের যে শাসন ব্যবস্থা যেটা বলা হয় মূলত সেই প্রত্যক্ষ গণতন্ত্র। কিন্তু এই প্রত্যক্ষ গণতন্ত্র বর্তমান যে রাষ্ট্র, আধুনিক রাষ্ট্রে, বিশাল আয়তন রাষ্ট্র, বিশাল জনসংখ্যা, তাদের পক্ষে সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করা আসলে এটা একটা অসম্ভব ব্যাপার। এই ব্যবস্থা ছিল প্রাচীন নগর রাষ্ট্রগুলিতে। তখন ছোট ছোট নগর রাষ্ট্র ছিল, রাষ্ট্রের নাগরিকরা সবাই শাসন কার্যে অংশগ্রহণ করত, কিন্তু এখন সেটা সম্ভব হয় না। তবে কিছু কিছু রাষ্ট্রের কোনো কাজ, কোনো জায়গায় ক্ষেত্রে এখনো এই প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা আমরা প্রচলন দেখি, যেটা সুইজারল্যান্ডের 5টি ক্যান্টনে রয়েছে, তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডের অঙ্গরাজ্যের এরকম কিছু জায়গায়, শহরে এরকম প্রচলন রয়েছে। আর পরোক্ষ গণতন্ত্র, পরোক্ষ গণতন্ত্র কি? পরোক্ষ গণতন্ত্র আমরা এখন যেটা সারা বিশ্বে যে গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থাৎ প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থাটা দেখতে পাচ্ছি। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় এখন আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জনপ্রিয় ব্যবস্থা হয়েছে। এখানে জনসাধারণ তাদের নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি পাঠানো হয় সরকার ব্যবস্থায়। এটাই প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থা, যেটা পরোক্ষ গণতন্ত্র। তবে পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও আমরা কিছু কিছু প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি আমরা দেখতে পাই, যেমন গণ উদ্যোগ, গণনির্দেশ, পদচ্যুতি এবং গণভোট। তো গণ উদ্যোগ কি? গণ উদ্যোগ হচ্ছে যখন কোন রাষ্ট্রের সংবিধান সংশোধন বা সাধারণ আইন পরিবর্তন করার জন্য জনমতের উদ্যোগ প্রয়োজন হয়ে পড়ে, অর্থাৎ জনমতের কি জনমতটা তাদের কাছে নেওয়া প্রয়োজন হয়ে পড়ে, তখন সেটা হয় গণ উদ্যোগ। এটা সুইজারল্যান্ডে রয়েছে কিছু কিছু ক্যান্টনে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু পশ্চিমাঞ্চলের প্রায় 19টির মতো অঙ্গরাজ্যে এই ধরনের ব্যবস্থা রয়েছে। আর এরপরে রয়েছে গণনির্দেশ। গণনির্দেশটাও আমরা দেখি যে ওই সংবিধান সংশোধন বা আইন পরিবর্তনের ক্ষেত্রে যখন জনসাধারণ তারা মনে করে যে তারা নিজেরাই এই পরিবর্তনের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করে, তারা নির্দেশ দেয়, অর্থাৎ জনসাধারণ যে নির্দেশটা দেয় সেই নির্দেশ অনুযায়ী সেই পরিবর্তনটা করা হয়, সেটাই হচ্ছে গণনির্দেশ। আর এরপরে রয়েছে পদচ্যুতি। এই গণনির্দেশও আমরা ওই সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের বা বেলজিয়াম সহ সুইডেন এরকম কিছু কিছু রাষ্ট্রের ক্ষেত্রে, ছোট ছোট অঙ্গরাজ্যের ক্ষেত্রে এই পদ্ধতিগুলি আমরা প্রচলন দেখি। আর এরপরে রয়েছে পদচ্যুতি। পদচ্যুতি মানে কি? পদচ্যুতি হচ্ছে যে যারা জনপ্রতিনিধি একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়ে থাকেন, কিন্তু তারা যখন দেখা যায় তাদের এখতিয়ার বহির্ভূত কাজ করেন এবং তারা তাদের ওয়াদার বরখেলাপ সহ নানান ধরনের এমন কিছু কাজ করে থাকেন যেগুলি গণবিরোধী, তখন জনসাধারণ তাদের এই গণবিরোধীর জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ এনে পদচ্যুতির ব্যবস্থা ঘটায়, সেটাই হচ্ছে পদচ্যুতি। এরপরে রয়েছে গণভোট। গণভোট মানে রাজনৈতিক কোনো বিষয়ে যখন বড় সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হয় অথবা সংবিধান সংশোধন করার প্রয়োজন হয়, তখন এই গণভোট দেয়া হয় জনসাধারণের তাদের ইচ্ছার উপরে ভিত্তি করে যে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা দেখি যে আমাদের বাংলাদেশে এই ধরনের গণভোটের ব্যবস্থা হয়েছে 1991 সালে দ্বাদশ সংশোধনীর সময়। যখন দ্বাদশ সংশোধনী হয়ে যায়, প্রেসিডেন্ট তার সম্মতি দেওয়ার আগেই জনসাধারণের কাছে এই ভোটের ব্যবস্থা দেন এবং পরবর্তীতে জনগণের সম্মতি নিয়েই তিনি রাষ্ট্রপতির সম্মতি দেন। এটাই ছিল গণভোট। তাহলে আমরা এই প্রত্যক্ষ গণতন্ত্রেরও কিছু কিছু প্রচলন আমরা দেখতে পাই।
গণতন্ত্রের এই গুণ, অনেক ধরনের গুণ আছে বলেই আজকে সারা বিশ্বে গণতন্ত্র একটি জনপ্রিয় শাসন ব্যবস্থা। তো গণতন্ত্রের কি কি গুণ রয়েছে আমরা যদি দেখি, যে আসলে গণতন্ত্রের গুণের ভান্ডারই বেশি। এখানে সারা দেশে যখন জনসাধারণ, যারা দেশের জনগণ, তারা যখন দেখে যে তারা প্রত্যেকেই এই শাসন কার্যের একজন অংশীদার, তখন স্বভাবতই তাদের কাছে কিন্তু নিজেদের দেশ সম্পর্কে, দেশের দেশপ্রেমটা তাদের ভিতরে জাগ্রত হয় বেশি। এবং সব সময় সকল মানুষই আসলে তাদের আকাঙ্ক্ষাই হচ্ছে যে সঠিক গণতান্ত্রিক একটা দেশে মানুষের বসবাস করা এবং গণতন্ত্রকে সফল করা, সফল গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হওয়া, এটাই আসলে আমাদের সকলেরই কাম্য। তো গণতন্ত্রের যেমন গুণ আছে, তবে কিছু কিছু দোষও রয়েছে। আমরা গুণগুলো যদি একটু আলোচনা করি, দেখি যে আসলে গণতান্ত্রিক ব্যবস্থার গুণগুলো কি রয়েছে, কি কারণে আজকের এই জনপ্রিয় শাসন ব্যবস্থা। আমরা সংক্ষেপে একটু গুণগুলো আলোচনা করছি। যেমন এক হচ্ছে রাষ্ট্র পরিচালনায় সকলের অংশগ্রহণ। যেটা বলছিলাম যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানেই হচ্ছে প্রত্যেকের অংশগ্রহণ, সেটা প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা হোক, যেভাবেই হোক, এখানে প্রত্যেকেরই নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে তারা নিজেরা এখানে অংশগ্রহণ করছে। আর 2 নম্বর হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনের অনুশাসন থাকে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং আইনের দৃষ্টিতে সকলে সমান। আইনের ক্ষেত্রে এখানে নিয়ম শৃঙ্খলা সবকিছুই জনগণ, নাগরিকগণ তারা তাদের নিজেদের যে প্রয়োজন সেই অনুযায়ী আইন প্রতিষ্ঠা করতে পারে এবং সেই অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠা লাভ করে। তারপরে রয়েছে জবাবদিহিতা বা দায়িত্বশীলতা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার, যারা শাসন কার্যে অংশগ্রহণ করেন, তারা দায়িত্বশীল শাসন ব্যবস্থা তাদের থাকে। বিশেষ করে তাদের এই জবাবদিহিতা এবং দায়িত্বশীলতা জনসাধারণের জন্যই থাকে। জনসাধারণকে যে প্রতিশ্রুতি দিয়ে তারা শাসন কার্যে আসেন, সাধারণত সেই প্রতিশ্রুতিগুলি তারা পালন করে থাকেন, আর না হলে তাদের জবাবদিহি করতে হয়। বিশেষ ব্যক্তিগত মর্যাদার অনুপস্থিতি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আসলে ধনী নির্ধন, জাতি, ধর্ম, বর্ণ সকলেই সমান। এখানে কেউই বিশেষ ক্ষমতা বা বিশেষ মর্যাদার কারো থাকতে পারে না। এখানে সকলেরই সমান ক্ষমতা এবং মর্যাদার ব্যাপার রয়েছে। এখানে সবাই সমান, এই সাম্য নীতিটা গণতন্ত্রে দেখা হয়। বিশেষ ব্যক্তিগত মর্যাদা এখানে কারোই থাকতে পারে না। এরপরে রয়েছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। যেটা বলেছি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে আরো অনেক গুণ রয়েছে। এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা দেখি যে সবাই নিজের বাক স্বাধীনতা সহ নানান বিষয়, প্রচার মাধ্যম, বিভিন্ন ক্ষেত্রে তারা নিজেদের খুশি মতো বা নিজেদের ইচ্ছা মতো কাজ করা, সব কাজগুলো করা যায়। এবং এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মূলত যখন জনগণ বুঝতে পারে যে এই রাষ্ট্র পরিচালিত হচ্ছে, এর পিছনে আমার নিজেরও অংশগ্রহণ রয়েছে, সবকিছু ক্ষেত্রে আমার অংশীদারিত্ব রয়েছে, তখন মানুষের ভিতরে আস্তে আস্তে একটা সচেতনতা বৃদ্ধি পায়। তারা বুঝতে পারে সরকার যে দিয়েছে তার কি করা উচিত বা কি করা উচিত না, কোন কাজ সরকারের জন্য এবং কোন কাজ তার সংবিধান অনুযায়ী করছে, সংবিধান অনুযায়ী করছে না। এটা আস্তে আস্তে জনসাধারণের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করে এবং গণতন্ত্রকে সুসংগঠিত করে। এ হচ্ছে আমরা মোটামুটি সংক্ষেপে যদি গণতন্ত্রের গুণগুলো আলোচনা করি। তো কিছু দোষও রয়েছে, যেমন গুণ রয়েছে তেমন তার কিছু কিছু দোষও আমরা দেখতে পাই। যেমন দোষের মধ্যে রয়েছে যে জ্ঞানী গুণী ব্যক্তিদের অসহযোগিতা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে সাধারণত যে বিষয়টা একটু ঘটে থাকে, সেটা হচ্ছে যে শাসন ক্ষমতায় যারা যায়, অর্থাৎ গণতন্ত্র মানেই হচ্ছে রাজনৈতিক দল ব্যবস্থা। রাজনৈতিক দলের মধ্য থেকে বিভিন্ন সময় এই যে শাসন ক্ষমতায় যাওয়ার ব্যক্তিগণ, সব ক্ষেত্রেই যে সঠিক পদ্ধতি বা সঠিকভাবে তারা সেই ব্যক্তিকে আমরা ক্ষমতায় নিতে পারি তা কিন্তু না। নানান ক্ষেত্রে দেখা যায় যে অযোগ্য লোক যদি শাসন ক্ষমতায় চলে আসেন,
তখন এই রাষ্ট্রে যারা জ্ঞানীগুণী ব্যক্তি আছেন তারা সাধারণত এই রাজনৈতিক বিষয়গুলো থেকে নিজেদেরকে কিছুটা আড়ালে রেখে দেন। এই কারণে জ্ঞানীগুণী ব্যক্তিরা এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে তারা এই সহযোগিতাগুলি করতে চান না। দ্বিতীয়ত হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্ভব নয়, কারণ একটা নির্দিষ্ট মেয়াদ অনুযায়ী সাধারণত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সরকার সেখানে ক্ষমতা আরোহণ করেন। তো এর ভিতরেও কোনো না কোনো কারণে যদি তাদের গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যায় এবং তাদের সংখ্যাগরিষ্ঠতা যদি না থাকে, তাহলে অনেক সময় দেখা যায় যে সরকার পতন ঘটে। তখন আবার তাদের যে পরিকল্পনা নিয়ে আসে এই পরিকল্পনাগুলি তারা সঠিকভাবে পালন করতে পারে না। তাছাড়াও অনেক সময় আছে যে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন, কিন্তু 5 বছর পর যখন তারা নির্বাচিত হয়ে যদি না আসে, অন্য কোনো দল যখন ক্ষমতায় আসে, তখন আবার তারা হয়তো তাদের সেই পরিকল্পনাগুলোকে তারা মাঝপথেই শেষ করে দেয়। 3 নম্বর হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অক্ষম। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে যেটা একটা দুর্বলতা রয়েছে যে অনেক সময় জরুরি অবস্থাকালীন সময় খুব দ্রুত কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তখন এই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে এই যে আইন পরিষদ সহ নানান ক্ষেত্রে যে আলাপ আলোচনা সহ তাদের সময় ক্ষেপণ হয়, জনমত সহ নানান বিষয়, তখন এই সিদ্ধান্তগুলোকে খুব দ্রুত তারা গ্রহণ করতে পারে না। তারপর রয়েছে দল প্রথার কুফল। গণতন্ত্র মানে রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দল তাদের জনমত সংগঠনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসে, এবং এই দল প্রথার কারণেই দেখা যায় যে গণতন্ত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান ধরনের স্বজনপ্রীতি, নানান ধরনের তাদের যে কাজ, সে কাজগুলো দল প্রথার কারণে অনেক সময় দুর্নীতি এবং স্বজনপ্রীতিগুলো দেখা যায়। তো এই আমরা এত জনপ্রিয় একটি শাসন ব্যবস্থা যে গণতন্ত্রের জন্য সবার কাছে কাম্য, সেখানেও কিছু কিছু দোষ রয়েছে। তবে এই দোষগুলোকে যদি আমরা ওভারকাম করা যায় এবং এই দোষগুলোকে আস্তে আস্তে করে যদি এখান থেকে বিলীন করে দেয়া যায়, তাহলেই মূলত একটি গণতন্ত্র সফল অবস্থায় পৌঁছায়। তো আমরা এখন আলোচনা করব যে এই যে গণতন্ত্রটাকে আমরা চাচ্ছি, আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটাকে আমাদের সকলের কাম্য, সেই গণতন্ত্রকে কিভাবে সফল করা যায়, অর্থাৎ গণতন্ত্রের সফলতার কি কি শর্ত আছে, কোন কোন শর্ত যদি থাকে, আমরা যদি শর্তগুলোকে সঠিকভাবে পালন করতে পারি, তাহলেই গণতন্ত্র সফল হবে। গণতন্ত্র হচ্ছে সর্বোত্তম এবং জনপ্রিয় শাসন ব্যবস্থা। এই গণতন্ত্রকে কার্যকর এবং সফল করতে হলে কতগুলি শর্ত পূরণ করতে হয়। যে শর্তগুলো হচ্ছে যেমন ব্যাপক শিক্ষা, অর্থাৎ জনসাধারণের মধ্যে ব্যাপক শিক্ষা ব্যবস্থা প্রচলন থাকতে হবে। অশিক্ষিত জনগোষ্ঠী দিয়ে আসলে গণতন্ত্র সফল করা যায় না, যার জন্য আমরা দেখি রাষ্ট্রবিজ্ঞানী জন স্টুয়ার্ট মিল বলেছেন যে সর্বজনীন ভোটাধিকারের আগে সর্বজনীন শিক্ষার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ ব্যক্তির ভিতরে প্রত্যেকে যদি শিক্ষিত জনসমষ্টি থাকে, তারা কিন্তু গণতন্ত্র সম্পর্কে, রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কেও সচেতন থাকে। তো এরপরে রয়েছে অর্থনৈতিক সাম্য। এই গণতন্ত্রকে সফল করার ক্ষেত্রে রাষ্ট্রের অভ্যন্তরে জনসাধারণের মধ্যে অর্থনৈতিক সাম্য ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ এই অর্থনৈতিক সাম্য যদি প্রত্যেকের ভিতরে, প্রত্যেক ব্যক্তির, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যে যদি ধন বৈষম্যের ব্যবস্থা হয় এবং তাদের অর্থ ব্যবস্থার ক্ষেত্রে দেখা যায় যে দুস্থ, একেবারে দরিদ্র, বস্ত্রহীন, আশ্রয়হীন ব্যক্তিরা যদি থাকে, আসলে তাদের ভিতরে রাজনৈতিক সচেতনতা বা রাজনৈতিক দিকে দৃষ্টি দেওয়ার মতো অবস্থা তাদের থাকে না, এবং সেই রাষ্ট্রে কখনোই গণতন্ত্র সফল হতে পারে না। এরপর রয়েছে সামাজিক সাম্য। একটা রাষ্ট্রের সকল মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ সকলের সমান অধিকার, সামাজিক ক্ষেত্রে কোনো বৈষম্যের তারা ভোগ করবে না বা বৈষম্য তাদের ক্ষেত্রে হবে না, তারা সকলেই সমান অধিকার
ভোগ করবে। তারপরে রয়েছে সহনশীলতা। গণতন্ত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে সহনশীলতা বা পরমত সহিষ্ণুতা। সকলে প্রত্যেকেই অন্যের মতামত বা অন্যের মতামতের প্রতি তারা সহনশীল থাকবে, অন্যের মতের প্রতি সহিষ্ণু আচরণ করবে এবং কখনোই নিজের মতের বাইরে যদি কেউ বিরোধী কোনো মত দেয় সেটা যাতে সুন্দরভাবে সেটা শুনে এবং অথবা সেটা পূরণ করার চেষ্টা করবে। এটাই হচ্ছে পরমত সহিষ্ণুতা। গণতান্ত্রিক ঐতিহ্য। গণতান্ত্রিক ঐতিহ্য কি? অর্থাৎ একটা রাষ্ট্রে গণতন্ত্রকে সফল করতে হলে তাদের সেখানে গণতান্ত্রিক ঐতিহ্য প্রয়োজন রয়েছে। গণতান্ত্রিক ঐতিহ্য মানে হচ্ছে ওই অন্যের মতামতের প্রতি সহনশীলতা, বিরোধী দলের প্রতি সহনশীলতা এবং অন্য মতকে নিজের বিশ্লেষণ করে সেখানে যদি প্রয়োজন হয় নিজেদের নীতি নির্ধারণের ক্ষেত্রে সেগুলিকে প্রয়োগ করা এবং যদি এমন অবস্থা হয় যে নানান বিষয়ের ক্ষেত্রে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ বা বিরোধী দলের সঙ্গে আলোচনা করে কোনো সমস্যার সমাধান করা, এমন হতে পারে যে মেয়াদ শেষ হওয়ার পরে যদি ক্ষমতা যদি চলে যায় সেক্ষেত্রে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা ছেড়ে দেয়া, এই বিষয়গুলি আসলে সবই গণতান্ত্রিক ঐতিহ্য। এই বিরোধী দলের প্রতি তাদের আচরণ এবং অন্য মতের প্রতি আচরণ, এই আচরণগুলি সঠিক আচরণটাই আসলে একটা গণতান্ত্রিক ঐতিহ্য। যথার্থ আইনের শাসন। গণতন্ত্রে অবশ্যই যথার্থ আইনের অনুশাসন থাকতে হবে। আইনের দৃষ্টিতে সকলে সমান, আইনের সাহায্য গ্রহণ করা, বিনা বিচারে কেউ যেন বিনা বিচারে কেউ আটক না হয় সে ব্যবস্থা করা, এগুলি অবশ্যই থাকতে হবে। দক্ষ ও সৎ নেতৃত্ব। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নেতৃত্ব হতে হবে সৎ, সুদূর প্রসারী নেতৃত্ব এবং তারা যাতে দক্ষ ও সৎ থাকে, দেশপ্রেমিক থাকে, সেই নেতৃত্ব থাকতে হবে। এরপরে রয়েছে সুসংগঠিত রাজনৈতিক দল। গণতন্ত্রকে সফলের ক্ষেত্রে এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, কারণ রাজনৈতিক দল থেকে রাষ্ট্র শাসন ব্যবস্থায় সাধারণত এসে থাকে। কাজেই এই রাজনৈতিক দলগুলি রাষ্ট্রের জাতীয় স্বার্থ সম্বলিত কাজগুলো তারা করবে, জনমতের পক্ষে নিয়ে কাজ করবে। এই ধরনের সুসংগঠিত রাজনৈতিক দল থাকতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগ তারা অন্যান্য আইন বিভাগ, শাসন বিভাগ বা প্রভাবশালী বিভিন্ন মহল থেকে তারা আলাদা থেকে নিজেদেরকে রক্ষা করে তারা নিজেদের আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করবে, কারো প্রভাব দ্বারা নয়। সেভাবে বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে। তারপর মুক্ত স্বাধীন প্রচার মাধ্যম। গণতন্ত্রকে সফল করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই প্রচার মাধ্যম, সংবাদপত্র, মিডিয়া এগুলো যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যে কাজগুলো হয় সেক্ষেত্রে সরকারের ত্রুটি বিচ্যুতিগুলি যদি তারা তুলে ধরতে পারে সেক্ষেত্রে সরকার তাদের নীতি নির্ধারণের ক্ষেত্রে আবার সঠিকভাবে সফল হতে পারে এবং এই কাজগুলি করার সুযোগ তাদের দিতে হয়। শক্তিশালী বিরোধী দল। গণতন্ত্র মানেই হচ্ছে সরকারি দল এবং পরবর্তী যারা নির্বাচিত না হয়ে আসতে পারে তারা বিরোধী দলে থাকে। এখানে বিরোধী দলকে অনেক শক্তিশালী আচরণ করতে হয়, তারা সরকারের বিভিন্ন ত্রুটি ধরিয়ে দেয়া এবং সরকারের কি করা উচিত এই কাজগুলো সাধারণত তারা করে থাকে। এই কারণে একটা দেশ আসলে সত্যিকার অর্থে গণতান্ত্রিক দিক থেকে সফল হয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে সম্পূর্ণ জনগণের জন্য যেটা রয়েছে জনগণের সজাগ দৃষ্টি, অর্থাৎ আমরা যাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় পাঠালাম তারা আসলে যথার্থই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন কিনা, জনসাধারণের স্বার্থের জন্য কাজ করছে কিনা কিংবা জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করছে কিনা, এই কাজগুলো সবসময় জনসাধারণের সচেতন দৃষ্টি রাখতে হয় এবং জনগণ যদি সচেতন হয় তাহলেই রাষ্ট্রে যারা সরকার তারাও তাদের কাজগুলো সঠিকভাবে একটা রাষ্ট্রের জন্য করে এবং এইভাবেই গণতন্ত্রের সফল একটি গণতান্ত্রিক ব্যবস্থা আমরা তৈরি করতে পারি বা রাষ্ট্র সফল হয়। এই হচ্ছে গিয়ে মোট কথা গণতন্ত্র। আমরা এখন আলোচনা করব একনায়কতন্ত্র সম্পর্কে। একনায়কতন্ত্র হচ্ছে গণতন্ত্রের ঠিক বিপরীত শাসন ব্যবস্থা। একনায়কতন্ত্র মানে হচ্ছে একজন ব্যক্তির হাতে শাসন, এক দল, এক নেতা। এই একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের মতামতকে উপেক্ষা করা হয়, ব্যক্তি শাসন ব্যবস্থা প্রচলন ঘটে এবং ব্যক্তি নিজের ইচ্ছে অনুযায়ী শাসন ব্যবস্থা কায়েম করে। এখানে বিরোধী কোনো মতকে সহ্য করা হয় না এবং কোনো
পত্রিকা, সংবাদপত্র, কোনো সমালোচনা সহ্য করা হয় না এবং মৌলিক অধিকারগুলো, জনসাধারণের কোনো মৌলিক অধিকার থাকে না। তো একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলি আমরা দেখি, যে একনায়কতন্ত্রে যে এক ব্যক্তির শাসন, একদলীয় শাসন এবং বল প্রয়োগের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করা হয়। সাধারণত সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থা বলা হয়। এখানে সকলেই রাষ্ট্রের বেদিমূলে নিজেদেরকে জনসাধারণকে উৎসর্গ হতে হয় এবং এখানে সর্বাত্মকবাদী মনোভাবটা তৈরি হয়। প্রচার যন্ত্রের একচেটিয়া ব্যবহার, প্রচার যন্ত্র সবসময় সরকারের গুণগানে তারা থাকে এবং সরকারের ভালো কাজের, সরকারের সকল কাজে প্রশংসা করতে হয়, কোনো ধরনের সমালোচনা তারা সহ্য করে না এবং ব্যক্তি স্বাধীনতার ব্যাপারে এই একনায়কতন্ত্র কখনোই কোনোভাবে উদার হয় না, ব্যক্তি স্বাধীনতা বিরোধী তারা। আর আমরা দেখি যে এই একনায়কতন্ত্রই যেটা পরবর্তীতে সর্বাত্মকবাদী পর্যায়ে রূপান্তরিত হয়, যেটা প্রথম বিশ্বযুদ্ধের পরপর স্পেনের ফ্রাঙ্কো বা ইতালির মুসোলিনি, তারপরে জার্মানির হিটলার, তাদের শাসন ব্যবস্থা আমরা দেখেছি যেটা ফ্যাসিবাদী, নাৎসিবাদী বা সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থা, একনায়কতন্ত্র, এক নেতা, এক দল, এক জাতি, এই শাসন ব্যবস্থা তাদের ছিল। তো পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও ল্যাটিন আমেরিকা বা এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তবে সেটা বেশিরভাগই অবৈধ উপায়ে সামরিক শাসন ক্ষমতায় এসে পরবর্তীতে একনায়কতন্ত্র কায়েম করে। তো একনায়কতন্ত্র মূলত যেহেতু সাধারণ মানুষের কোনো ধরনের অধিকার সেখানে থাকে না, এখানে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয়, জনসাধারণের স্বার্থের ব্যাঘাত ঘটানো হয়, জনসাধারণের মৌলিক অধিকারগুলো এখানে রুখে দেয়া হয় এবং রাষ্ট্রকে শক্তিশালী করা হয়, রাষ্ট্রকে যুদ্ধের জন্য তৈরি করা হয়, সামরিক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হয় এবং জনগণের মৌলিক অধিকার বা অন্ন বস্ত্র সেই দিকেরগুলি শাসক কখনো দৃষ্টিপাত করে না। তারপরও আমরা দেখি যে এই একনায়কতন্ত্রেও কিছু কিছু ক্ষেত্রে যে ভালো দিক, দু একটা ভালো দিক রয়েছে, কিছু কিছু ভালো দিক রয়েছে, আবার এখানে খারাপ দিকও রয়েছে। একনায়কতন্ত্র নিয়ে আমরা আলোচনা করলে তার কিছু যে অনেক দোষ রয়েছে, তেমন কিছু কিছু গুণও রয়েছে। গুণের ক্ষেত্রে আমরা আলোচনা করে দেখি যে গুণগুলি দ্রুত নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা, অর্থাৎ একনায়কতন্ত্র যখন একটা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় তখন সেই রাষ্ট্রে নিয়ম শৃঙ্খলাগুলো খুব দ্রুততার সাথে তারা প্রতিষ্ঠা করতে পারে, কারণ জনসাধারণ তাদেরকে ভয়েই তখন তাদের এই কোনো নিয়ম শৃঙ্খলার বাইরে বা তারা যেটা চায় তার ইচ্ছার বাইরে তারা যেতে পারে না, তখন দ্রুততার সাথেই সেটা বল প্রয়োগের মাধ্যমেই তারা পূরণ করতে পারে, প্রতিষ্ঠা করতে পারে নিয়ম শৃঙ্খলা। এরপরে রয়েছে দ্রুত অর্থনৈতিক উন্নতি। যদি এই একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় শাসক নিজেকে দেশপ্রেমিক হিসেবে বা নিজের দেশের কোনো উন্নয়নের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করেন বা দেশের জন্য কোনো নীতি নির্ধারণ করেন, তাহলে সেটা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে তারা সেই কাজটা খুব দ্রুততার সাথে করতে পারেন, কারণ একনায়কতন্ত্র যখন তারা ক্ষমতায় থাকে তারা খুব তাড়াতাড়ি ক্ষমতা থেকে তারা কখনোই সরে যান না এবং দীর্ঘ সময় যেহেতু তারা ক্ষমতায় থাকেন তাই তারা যে কোনো কাজ, এবং সেটা ভালো কাজ হলেও সেটা দ্রুততার সাথে তাদের করা সম্ভব হয়, যেহেতু তাদের ক্ষমতা থেকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, দীর্ঘ সময় ধরেই তারা কাজ করে সে কাজটা করতে পারে, আবার দ্রুততার সময়ের সাথেও কাজগুলো করতে পারে। আবার দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা তারা বাস্তবায়ন করে, দীর্ঘ সময়ের জন্য যে কাজগুলো হয় সেই কাজগুলি তাদের পক্ষে করা সম্ভব। এবং অনেক সময় আছে যে অর্থটা তারা খুব বেশি প্রচুর, যেমন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন সহ অনেক সময় মধ্যবর্তী নির্বাচন, নানান কাজে অনেক অর্থ ব্যয় হয়, সেই অর্থ ব্যয়টা সাধারণত এই এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় আমরা দেখি না। তো আর কি দোষ ত্রুটি আছে? দোষ ত্রুটির ক্ষেত্রে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে জনসাধারণের
অংশীদারিত্ব নেই এই শাসন ব্যবস্থার ক্ষেত্রে। এটা ব্যক্তির শাসন বা এক দলের শাসন, এখানে এক নীতির শাসন ব্যবস্থা। এখানে কোনো বিরোধী দলের অবস্থান নেই অথবা বিরোধী মত সহ্য করা হয় না। তো দোষ ত্রুটির ক্ষেত্রে আমরা দেখি গণতান্ত্রিক মূল্যবোধকে অস্বীকার করা হয়। এখানে গণতান্ত্রিক কোনো যে মূল্যবোধগুলো সম্পর্কে আমরা জানি, সে কোনো মূল্যবোধকেই আসলে এক নায়কতন্ত্র স্বীকার করে না। গণতন্ত্রকে, জনগণের শাসন ব্যবস্থাকে, জনগণের অধিকারকে এখানে পুরোপুরি অবমূল্যায়ন করা হয়। এবং 2 নম্বর হচ্ছে স্বৈরতন্ত্র। শাসক এখানে নিজের স্বেচ্ছাচারতন্ত্র বা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে, অর্থাৎ নিজস্ব ইচ্ছে অনুযায়ী যেভাবে তার শাসন কার্য পরিচালনা করে। 3 নম্বর হচ্ছে উগ্র বর্ণবাদী ও জাতীয়তাবাদী। সাধারণত এক নায়কতন্ত্র এক সময় এত বিশাল ক্ষমতার অধিকারী হয়ে যায় যখন তার মনে হয় যেমন যে সে এত শক্তিশালী, অতএব তারা এই সারা বিশ্ব যেমন তারা নিজেদেরকে শক্তিশালী ভাবে, আমরা দেখি যে এখানে যদি আমরা সেই হিটলারের কথা ধরি, যে হিটলার কি করেছিলেন, তিনি ভেবেছিলেন যে যেহেতু নাজিরা অর্থাৎ নাৎসিবাদীরাই তারাই হচ্ছে গিয়ে বিশ্বে ক্ষমতাধর ব্যক্তি এবং তারাই এই বিশ্ব পরিচালনা করার শক্তি রাখে বা যোগ্যতা রাখে, অন্যান্যদের তুলনায় তাদের যোগ্যতাই বেশি। আবার আমরা যদি মুসোলিনির কথা ধরি তাহলে দেখি মুসোলিনি সবসময় একটু যুদ্ধের পক্ষে এবং যুদ্ধকে তারা এমন ভাবে যুদ্ধ সম্পর্কে তিনি বলেছেন যেমন মেয়েরা যেমন তার মাতৃত্ব অপরিহার্য, আর পুরুষ অবশ্যই তাকে যুদ্ধের জন্য নিজেকে অপরিহার্য করে তৈরি করতে হবে, অর্থাৎ সবসময় প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য। তো এই যে উগ্র বর্ণবাদী এবং উগ্র জাতীয়তাবাদী এই বিষয়গুলো তৈরি করে এই একনায়কতন্ত্র। তারপর দুর্নীতি, তারা অনেক সময় আমরা দেখি যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন এশিয়া, ল্যাটিন আমেরিকা বা আফ্রিকার দেশগুলোতে যখন এই সামরিক শাসক যারা এসেছেন পরবর্তীতে একনায়কতন্ত্র কায়েম করেছেন, অবৈধভাবে ক্ষমতায় এসে তারা নিয়ম শৃঙ্খলার দোহাই দিয়ে যে রাষ্ট্রীয় ব্যবস্থা দুর্নীতি, নিয়ম শৃঙ্খলা ভেঙে পড়েছে, সেই অবস্থার দোহাই দিয়ে তারা জোরপূর্বক ক্ষমতায় চলে এসে এক সময় দেখা যেত যে তারাই ক্ষমতায় দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যেত। অর্থাৎ একনায়কতন্ত্র তাদের যেহেতু সমালোচনা করার বা ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার কোনো ধরনের কোনো দল ব্যবস্থা বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান থাকতে পারে না, যার কারণে এক সময় তারা একেবারেই দুর্নীতিবাজ হয়ে যায়। এরপরে রয়েছে বিপ্লবের সম্ভাবনা। যখন বিভিন্ন রাজনৈতিক এই একনায়কতন্ত্র কিন্তু তারা এক দলের শাসন হলেও বা এক ব্যক্তির শাসন হলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম তারা বন্ধ করে দেয়। তার ফলে কি হয়, যখন মানুষ বিভিন্নভাবে নানানভাবে নির্যাতিত হয়ে এই রাজনৈতিক দলগুলো এক সময় আন্ডারগ্রাউন্ডে বা নিষিদ্ধ অবস্থায় নিজেদের অবস্থান নিয়ে যায় এবং সেখান থেকে তারা পরিকল্পনা করে একটা বড় ধরনের বিপ্লব ঘটানোর। তো এখানে বিপ্লবের সম্ভাবনা দেখা যায়। তো একনায়কতন্ত্র হচ্ছে গিয়ে আসলে এই একনায়কতন্ত্র রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বা এই ধরনের সরকার ব্যবস্থা কোনো রাষ্ট্রেরই, কোনো সাধারণ জনগণেরই কাম্য হতে পারে না। এবং এই শাসন ব্যবস্থার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে গণতন্ত্রের এটা একেবারেই বিপরীত অবস্থা। আমরা যদি একটু গণতন্ত্র আর একনায়কতন্ত্র এই দুটোর যদি একটি আলোচনা করি তাহলে দেখি যে কিভাবে একনায়কতন্ত্র এবং গণতন্ত্র এই দুটো বিপরীত অবস্থান নিয়েছে। গণতন্ত্র ও একনায়কতন্ত্র এই দুটোরই লক্ষ্য এবং উদ্দেশ্য, বাস্তবায়নের পদ্ধতি সম্পূর্ণ আলাদা। অর্থাৎ গণতন্ত্র গণতন্ত্রের ঠিক বিপরীত অবস্থায় হচ্ছে একনায়কতন্ত্র। তারপরও আমরা গণতন্ত্র ও একনায়কতন্ত্রের একটু তুলনামূলক আলোচনা করলে দেখতে পাই যে তুলনামূলক আলোচনাটা তাদের অবস্থানটা আমরা দেখতে পাই। সেটা হচ্ছে এক হচ্ছে শাসকের সংখ্যা। শাসকের সংখ্যা যদি আমরা ধরি, শাসকের সংখ্যা একনায়কতন্ত্র হচ্ছে একজনের শাসন বা এক দলের শাসন, এক নীতি। আর গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন ব্যবস্থা। ক্ষমতার উৎস, গণতন্ত্র ক্ষমতার উৎস জনগণ, আর এখানে ক্ষমতার উৎস হচ্ছে জোরপূর্বক অথবা একটি দল, এক ব্যক্তি এইভাবে জোরপূর্বক ক্ষমতা দখল।
এটা হচ্ছে ক্ষমতার উৎস। আর 3 নম্বর ব্যক্তির ভূমিকা। গণতন্ত্রে ব্যক্তির ভূমিকা হচ্ছে গিয়ে সবচেয়ে বড়। গণতন্ত্রে তাদের ভূমিকাই থাকে বেশি রাষ্ট্রের শাসন কার্যে, সরকার গঠনের ক্ষেত্রে। আর এই একনায়কতন্ত্রের কোনো ব্যক্তির ভূমিকা থাকে না। সেই ক্ষেত্রে রাষ্ট্রনায়ক যারা থাকে, রাষ্ট্রের শাসক যারা থাকে অথবা যে দল থাকে, তারাই তাদের নিজেদের ক্ষেত্রে নিজেদের প্রয়োজনে ব্যক্তির ভূমিকাকে তারা সবসময় অস্বীকার করে। আইনসভার ক্ষমতা। গণতন্ত্রে আইনসভার সেখানে নির্বাচিত প্রতিনিধিরা থাকে, কিন্তু একনায়কতন্ত্রে তারা নির্বাচিত প্রতিনিধির কেউ থাকার অথবা আইনসভার গুরুত্ব সেখানে আসলে থাকে না। সেখানে যে শাসক একনায়ক যিনি থাকে তারই আসলে কথার সব থেকে গুরুত্ব থাকে। আর প্রচার মাধ্যমের স্বাধীনতা একনায়কতন্ত্রে থাকে না, যেটা গণতন্ত্রে থাকে। একনায়কতন্ত্রে যদি সরকারের যদি কোনো ধরনের তোষামোদকারী যে সকল প্রচার মাধ্যমগুলি থাকে অথবা সকল সময় যারা প্রশংসা করে সেই প্রচার মাধ্যমগুলিকে তারা রেখে বাদ বাকিগুলোকে তারা আসলে কোনো ধরনের কোনো কাজের সুযোগ দেয় না। ব্যালট বনাম পেশি শক্তি। ব্যালট বনাম পেশি শক্তি হচ্ছে ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আসে, আর একনায়কতন্ত্র হচ্ছে পেশি শক্তির মাধ্যমে আসে। মূলত একনায়কতন্ত্র হচ্ছে একটি এমন ধরনের শাসন ব্যবস্থা যেটা আসলে কোনো মানুষের জন্যই কাম্য হতে পারে না। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্যই রাষ্ট্র কাজ করে। আর এখানে একনায়কতন্ত্রে সাধারণত তারা সবসময় রাষ্ট্রকে শক্তিশালী করে এবং জনগণকে রাষ্ট্রের উপরে, রাষ্ট্রের বেদিমূলে উৎসর্গ করতে বলে এবং তাদের যে শক্তি, তাদের যে ক্ষমতা সেটাই তারা প্রয়োগ করে এবং জনগণকে তাদের পদাতলে অবনত করে রাখে। তো এই কারণে আসলে বর্তমানে এই একনায়কতন্ত্র কোথাও যদি একনায়কতন্ত্রের যে ব্যবস্থাগুলো যেগুলো রয়েছে সেগুলো আসলে পুরোপুরি ভাবে জনসাধারণের উপরে চেপে বসা একটি রাজনৈতিক শাসন ব্যবস্থা রয়েছে। আমি আজ তোমাদেরকে এই যে আলোচনা করলাম সপ্তম অধ্যায় সরকার কাঠামোর মধ্যে সরকারের শ্রেণীবিভাগ, তারপরে গণতন্ত্র নিয়ে আলোচনা করলাম এবং একনায়কতন্ত্র নিয়ে আলোচনা করলাম। তো আমার মনে হয় তোমরা যদি এগুলি একটু দেখো এবং এগুলি মনোযোগ দিয়ে একটু শুনো, আমার মনে হয় তোমরা উপকৃত হবে এবং তোমরা পরবর্তীতে তোমাদের যে পরীক্ষার জন্য যে প্রিপারেশন নিতে হবে সেক্ষেত্রে এগুলো তোমাদের সহায়ক হবে। ইনশাআল্লাহ সামনের দিকে আবার আমরা দেখা করব, আবার কথা হবে। এই সরকারের কাঠামো পরবর্তী যে বিষয়গুলো আছে সেই বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে তোমাদের সামনে আসব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।